রিতা নামের খুবই নম্র প্রকৃতির একটি মেয়ে, যে কিনা তার জীবন নিয়ে অনেক বেশি দুঃখ কষ্টে জর্জরিত ছিল। তাই সে কখনোই চাইতো না তার জীবনে কোনো ভালোবাসার মানুষ আসুক। এজন্য সে ছেলেদের কাছ থেকেও সবসময় দূরে থাকত। কিন্তু একদিন আনফর্চুনেটলি শহরের সবচেয়ে ধনী ব্যক্তি নেলসন রিতাকে দেখতে পেয়ে তার প্রতি খুবই উইক হয়ে যায়। আর রিতা নেশাগ্রস্ত থাকা অবস্থায় নেলসন তার সঙ্গে রাত কাটিয়ে ফেলে। তবে রিতার সেন্স ফিরে এলে রিতার সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। নেলসন অনেক খোঁজাখুঁজি করেও রিতাকে কোথাও খুঁজে পায় না। এবার কয়েক মাস পরই দেখা যায় রিতা একটি বাচ্চার জন্ম দেয়। আর ঘটনাক্রমে রিতার বাচ্চাকে রিতার অজান্তেই নেলসন নিয়ে যায়, কারণ সে জানতে পেরেছিল যে এটা তারই বাচ্চা। কিন্তু রিতা তো কোনোভাবেই নেলসনকে ভালোবাসতে পারবে না, কিন্তু সে তার বাচ্চাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। তবে শেষ পর্যন্ত কি হয়েছিল? নেলসন কি শেষ পর্যন্ত রিতার ভালোবাসা পেয়েছিল? আর নেলসনকে ভালোবাসতে রিতারই বা কেন এত পিছু টানছিল? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই রিতাকে অসুস্থ অবস্থায় হসপিটালে ছুটে আসতে দেখা যায়। রিতার লিভার পেইন শুরু হয়েছে, আর সে দ্রুত করে হসপিটালে ছুটে আসে। তার সাথে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী কেউই ছিল না। সে একা। নার্সরা তাকে একা দেখে রীতিমতো অবাক হয়ে যায়। তার কাছে বিভিন্ন প্রশ্ন করলে রিতা বারবার করে নার্সদেরকে রিকোয়েস্ট করে, আপনারা দ্রুত আমার চিকিৎসা শুরু করুন, পরবর্তীতে আমি আমার সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু হসপিটালের রুলস অনুযায়ী আগে রোগীর ইনফরমেশন লিখতে হয়। কিন্তু রিতার সিরিয়াস কন্ডিশন দেখে নার্সরা দ্রুত তাকে ওটিতে নিয়ে যায়। রিতার খুব সিরিয়াস কন্ডিশন থাকায় তাকে দ্রুত ট্রিটমেন্ট করা হয়। এদিকে আমরা নেলসন গ্রুপের ওনার নেলসনকে দেখতে পাই। সে একটা লকেট হাতে নিয়ে কারো কথা চিন্তা করছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় নেলসন একদিন ক্লাবে এসে ড্রিঙ্কস করার সময় তখন সেখানে একটা মেয়ে এসে ড্রিঙ্কস করে। আর সে খুব বেশি ড্রিঙ্কস করার কারণে মাতাল হয়ে যায়, কারণ সে লাইফের ফার্স্ট টাইম ড্রিঙ্কস করেছে। তাই বুঝতে পারেনি তার কতটুকু খাওয়া উচিত ছিল। যেহেতু সে একা ছিল, তাই নেলসনকে দেখে তার সঙ্গে কথা বলতে শুরু করে এবং নেলসনকে হেল্প করতে বলে। এই মেয়ের কেউ না, বরং রিতা। এমন সিচুয়েশনে নেলসন তাকে সামনে নিতে গিয়ে একটা পর্যায়ে দেখা যায় তারা দুজনের অনেক কাছে চলে আসে। কেউ কাউকে আর সামনে রাখতে পারে না। আর তারপর কি হয় সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তবে তাদের দুজনের এই কাছাকাছি আসাতে রিতার গলা থেকে একটা লকেট খুলে সোফায় পড়ে যায়। সেটা কেউ লক্ষ্য করে না। পরবর্তীতে এই লকেটটাই নেলসনের কাছে ছিল, যেটা সে এখন দেখছে। তাছাড়া ওই দিনের পর আর কখনো রিতার সঙ্গে নেলসনকে দেখা দেয়নি, আর কথাও হয়নি। দিনের পর দিন নেলসন সব সময় সব জায়গায় রিতাকে খুঁজতে থাকে, কারণ সে রিতাকে ভুলতে পারছে না। প্রথম দেখাতেই রিতাকে ভীষণ পছন্দ হয়েছে। সে এটাও জানে না রিতা এখন হসপিটালে আর সে প্রেগনেন্ট। তো যাই হোক, নেলসনের অ্যাসিস্ট্যান্ট এসে জানায় সে সব জায়গায় রিতাকে খোঁজার জন্য লোক লাগিয়েছে, আর ফাইনালি তাকে খুঁজে পাওয়া গেছে। তবে সে প্রেগনেন্ট। এই কথা নেলসন জানতে পারলে সে অনেক অবাক হয়ে যায়। সেই সাথে একবার হলেও রিতার সঙ্গে সামনাসামনি দেখা করতে চায়। অন্যদিকে রিতার ডেলিভারিতে অনেক কষ্ট হতে থাকে। ডক্টররা অনেক চেষ্টা করেও ডেলিভারি করতে পারে না। তখন হঠাৎ করে রিতার ফোনে একটা ইমার্জেন্সি কল আসে। রিতা এত কষ্টের মাঝেও ধৈর্য ধরে বলে কলটা রিসিভ করে তার কানের কাছে ধরতে। নার্স একটা পর্যায়ে এটার কথায় রাজি হয়ে যায়, দ্রুত ফোনটা রিসিভ করে তার কানের কাছে রাখে। আর তখন রিতা শুনতে পায় তার মা মারা গেছে। এটা শুনে তার সাথে সাথে ডেলিভারি হয়ে যায়। মূলত রিতার মা মারা গেছে এই নিউজটা পেয়ে রিতা সহ্য করতে পারে না, তাই তার পেইন থেকে ডেলিভারি হয়। তবে রিতা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে। এদিকে নেলসন তার অ্যাসিস্ট্যান্টের কথা মতো ওই মুহূর্তেই হসপিটালে আসে রিতার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু নেলসনের সঙ্গে রিতার দেখা হয় না, কারণ রিতা এই মুহূর্তে অনেক অসুস্থ থাকা সত্ত্বেও সে সিস্টারের কাছে তার বেবিকে রেখে তার মায়ের ফিউনারেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। নার্সরা তাকে বারবার করে নিষেধ করলেও রিতা সিস্টারের কোনো কথা না শুনে তার বাচ্চাকে দেখে রাখতে এখান থেকে চলে যায়। রিতার এমন সিচুয়েশনে তাকে বেড রেস্টের প্রয়োজন হয়, কিন্তু বেড রেস্ট নিতে গেলে অনেক লেট হয়ে যাবে। তাই সে এক মুহূর্ত লেট না করে অসুস্থ অবস্থায় ফিউনারেল অনুষ্ঠানে এসে হাজির হয়। তো যাই হোক, কিছুক্ষণের ভেতর নেলসন সে কেবিনে এসে নার্সকে বলে তার বাচ্চাকে তার কাছে দিয়ে দিতে। কিন্তু নার্সরা তার কথায় রাজি হয় না, বরং সে বলে আপনি বললেই তো বেবিকে দিয়ে দিতে পারি না, আপনি জোর বাবা, তার কি প্রমাণ আছে? তখন নেলসন বেবির ডিএনএ টেস্ট করতে বলে। যেহেতু নেলসন প্রভাবশালী একজন বিত্তবান, তাই ডক্টর নেলসনের কথা মতো দ্রুত তার ডিএনএ টেস্ট করাতে বলে। মূলত নেলসন শিওর ছিল তার সঙ্গে 10 মাস আগে রিতার দেখা হয়েছিল, আর তারা ওই টাইমে ইন্টিমেট হয়েছিল, তাই বাচ্চাটা তারই বাচ্চা। তাছাড়া নেলসন বিশ্বাস করে রিতা ওই টাইপের মেয়ে না যে অন্য কারোর সঙ্গে গিয়ে শারীরিক সম্পর্ক করবে। এবং রিতা কিছুক্ষণ আগে বাইরে গিয়েছে শুনে নেলসনের লোকেরা দ্রুত হসপিটালের চারপাশে রিতাকে খুঁজে দেখতে থাকে, কিন্তু তারা কোথাও রিতাকে খুঁজে পায় না। কিছুক্ষণ পর রিতা তার মায়ের অনুষ্ঠানে এসে কান্নায় ভেঙে পড়ে। তখন তার বাবা পাশ থেকে রিতাকে দোষারোপ করে বলে আজ যা কিছু হয়েছে সবকিছুর জন্য দায়ী একমাত্র তুমি। বিয়ের আগে তুমি মা হয়েছো, আর এই অপমান তোমার মা মানতে পারেনি, যার কারণেই সে আজ মারা গেছে। তবে রিতা জানে এমন কিছুই না, তার জন্য তার মা মারা যায়নি। তাই সে উঠে দাঁড়িয়ে তার বাবার কথার প্রতিবাদ করে বলে আমাকে দোষারোপ করা বন্ধ করো, আমার জন্য মা মারা যায়নি, বরং শুধুমাত্র তোমাদের টর্চারে আমার মা মারা গেছে।
তোমরা প্রতিনিয়ত আমার মাকে মানসিক টর্চার করেছো। এই কথা শুনে রিতার বাবা রেগে যায় আর তার উপর চিৎকার করে বলে, আমি তোমার মাকে কখনোই কষ্ট দিইনি, আমার জন্য নয় বরং তোমার জন্য মারা গেছে। এই সব কিছু রিতা সহ্য করতে পারে না, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এখানে দুজনকে হাজির করে। এরা হলো রিতার সৎমা আর সৎ ভাই। মূলত রিতার মা এদের কথা টর্চারের কারণে মারা গেছে। রিতার বাবা সবসময় রিতার মাকে প্রেশার দিত এবং তার যাবতীয় সব প্রপার্টি ছোট বউ আর ছেলের নামে লিখে দিতে চাইতো। আর এই বিষয়টা রিতার মা একদমই মানতে পারেনি। একটা পর্যায়ে গিয়ে সে হার্ট অ্যাটাক করে মারা যায়। রিতা সবকিছুই জানতো, কিন্তু তার কাছে কোনো কিছুই করার ছিল না। সে তার মাকে সামলাতে পারেনি। এজন্য রিতা ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করছিল, যেমনটা আমরা গল্পের শুরুতে দেখেছি। রিতার মাকে তার সৎমা যাচ্ছে না তাই বলে অপমান করলে রিতা সে অপমান সহ্য করতে না পেরে তার সৎমাকে কষে একটা থাপ্পড় মারে। এক পর্যায়ে রিতার সঙ্গে কেউ পেরে ওঠে না, যার কারণে রিতার কথা মতো বাধ্য হয়ে রিতার মায়ের ছবিতে ক্ষমা চায় সে। তখন আবারও রিতার মনে পড়ে হসপিটালে তার বেবি একা রয়েছে, তাই সে আবারও তার মায়ের কাজ মোটামুটি সম্পন্ন করে হসপিটালে বেবির কাছে ছুটে আসে। কিন্তু রিতার আসতে অনেক বেশি লেট হয়ে যায়। এতক্ষণ নিলসন হসপিটালে তার ডিএনএ টেস্ট করে বেবিকে তার সঙ্গে নিয়ে যায়। রিতা হসপিটালে পৌঁছে নার্সের কাছ থেকে জানতে পারে নিলসন এসে বেবিকে সেখান থেকে নিয়ে গেছে। তবে নিলসন জানতে পারে রিতা খুবই অসুস্থ, ডেলিভারির পর সে অনেক উইক হয়ে পড়েছে। তবে নিলসন মনে করে রিতা হয়তো বেবিকে নিয়ে হসপিটালে ফেলে গেছে, তাই তার বেবিকে হসপিটালে না রেখে তার সঙ্গে করেই নিয়ে যায়। বাচ্চাকে পেয়েও নিলসন অনেক খুশি হয়। এদিকে রিতা নিলসনের কথা জেনে অনেক স্বস্তি পায়, কারণ তার বেবি নিয়ে আর কোনো ভয় নেই, যার সন্তান সে নিয়ে গেছে। রিতা নার্সের কাছ থেকে এটাও জানতে পারে নিলসন তাদের বেবির নাম জিমি রেখেছে। এবং রিতা যখন হসপিটাল থেকে চলে আসতে চায় তখন নার্স তাকে নিলসনের একটা বিজনেস কার্ড দেয়। মূলত নিলসন তার বিজনেস কার্ডটা রিতার জন্যই রেখে গেছে, যদি কখনো রিতা হসপিটালে ফিরে আসে তাহলে যাতে সে অন্তত একবার হলেও তার সঙ্গে যোগাযোগ করে। এদিকে নিলসন বেবিকে দেখভাল করার জন্য দেশের সবচেয়ে বেস্ট 3 জন ন্যানির ব্যবস্থা করে। বেবি অনেক কান্নাকাটি করলে ন্যানিরা তাকে খাবার খাইয়ে ঘুম পাড়ায়, কারণ বেবিকে থামানোর জন্য খাওয়ানোর জন্য নিলসনকে হিমশিম খেতে হচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল না বাচ্চা কিভাবে সামলাবে। মা ছাড়া বাচ্চা কোনোভাবেই থাকতে পারে না। তো যাই হোক, কিছুক্ষণ পর অফিসের কাজের জন্য নিলসন বাইরে বের হলে দেখতে পায় একটা গাড়িতে করে তার বাড়ির সামনে একটা মেয়ে নামছে। আর ঠিক সেই মুহূর্তে মেয়েটার ফোনের কল আসায় সে দ্রুত গাড়ি থেকে নিয়ে এখান থেকে চলে যায়। তবে নিলসন দেখতে পায় না গাড়িতে কে ছিল। মূলত গাড়িতে রিতা ছিল। সে নিলসনের সঙ্গে আর তার বেবির সঙ্গে দেখা করতে আসে। হঠাৎ করে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায় তার বাবার সৎমা ভাই মিলে তার অফিসে গিয়ে সবকিছু জোর করে দখল করার চেষ্টা করছে। আর এই খবর পেয়ে রিতা দ্রুত তার অফিসে এসে তাদের কাছে জানতে চায় কেন তারা সব জায়গায় সেভাবে তাকে বিরক্ত করছে। এইসব সম্পত্তি রিতার মা তিলে তিলে গুছিয়ে রেখেছে, আর এই সব কিছু রিতার বাবা, সৎ ভাই, মা মিলে অন্যায়ভাবে রিতাকে ঠকিয়ে ভোগ করতে চায়। তবে রিতা বেঁচে থাকতে এই সব কিছুই হতে দেবে না, তাই তো অফিসে এসে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে এবং এগ্রিমেন্ট পেপারে তাদেরকে সাইন করে দিতে বলে। কিন্তু কেউই রিতার কথায় রাজি হয় না, বরং সিক হয়ে পড়ায় জোর করে রিতাকে দিয়ে পেপারে সাইন করিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় নিলসন যে গাড়িটা করে তার বাড়ির সামনে এসে চলে গেছে, সে গাড়িতে কে আছে দেখার জন্য ওই গাড়িটাকে ফলো করে রিতার অফিসে এসে পৌঁছায়। কিন্তু ভেতরে ঢুকতে গেলে এখানকার সিকিউরিটি এসে নিলসনকে থামিয়ে দেয়, তার কাছে পরিচয় জানতে চায়। তখন নিলসনের অ্যাসিস্ট্যান্ট জানায় সে নিলসন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ওনার। এটা জেনে সবাই তাকে ভেতরে ঢোকার পারমিশন দেয়। তখন ভেতরে এসে নিলসন সোজা ভেতরে ঢুকে যায়। সেখানে রিতার বাবা হঠাৎ করেই নিলসনকে দেখে অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? তখন নিলসন বলে, আমি আমার ওয়াইফকে খুঁজতে এসেছি। এই কথা শুনে রিতার বাবা তার ওয়াইফকে সন্দেহ করে। সে মনে করে হয়তো নিলসনের সঙ্গে তার ওয়াইফের কোনো সম্পর্ক আছে। তখন নিলসন দেখতে পায় রিতা সিক অবস্থায় মাটিতে পড়ে আছে। সে দ্রুত গিয়ে রিতাকে তুলে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তখন রিতার বাবা ভালো সাজার জন্য নিলসনকে বলে, আমার ওয়াইফ রিসেন্টলি মারা গেছে, তাই আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তবে সঠিক ভুল যাচাই করার মতো পরিস্থিতি নিলসনের হাতে থাকে না, কারণ রিতা সেখানে সেন্সলেস হয়ে গিয়েছিল, তাই দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এদিকে ডক্টর এসে রিতাকে চিকিৎসা করে চলে যাওয়ার পর রিতার সেন্স ফিরলে প্রথমে নিলসনের কাছে তার বেবিকে সে দেখতে চায়। নিলসন দ্রুত তার বেবিকে রিতার কাছে এনে দেয়। এতক্ষণ পর রিতা তার বেবিকে ফাইনালি কাছে পেয়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তাকে অনেক আদর করতে থাকে। তখন নিলসন রিতাকে সরি বলে, কারণ যে রিতার পারমিশন ছাড়াই সে বেবির নাম ঠিক করে ফেলেছে। সে সাথে এটাও বলে, তোমার যদি জেমি নাম পছন্দ না হয় তাহলে তোমার পছন্দ মতো নাম চেঞ্জ করে রাখতে পারো। কিন্তু রিতা সেটা করে না, সে নিলসনের দেওয়া নামটাই রেখে দেয়। তারপর নিলসন তাকে বলে, তুমি কেন সেদিনের পর আমার সাথে আর কন্ট্যাক্ট করনি? এটা শুনে রিতা বলে, ওই দিন যেটা হয়েছিল সেটা অ্যাক্সিডেন্ট, আর এই বাচ্চাটাকে রেখেছি এটা সম্পূর্ণ আমার ডিসিশন, এই বাচ্চার প্রতি কারো অধিকার নেই। কথা শুনে নিলসন রেগে যায় আর বলে, কি উল্টাপাল্টা বলছো? এটা আমার সন্তান, আমার সম্পূর্ণ অধিকার আছে, আমি ওকে মানুষ করব। সেই সাথে বলে, তুমি আমার বাচ্চার মা, আমি তোমাকে স্বীকৃতি দিতে চাই, বিয়ে করতে চাই। কিন্তু এই কথায় রিতা রাজি হয় না। সে মনে মনে ভাবে তার এই অন্ধকার জীবনে তাদেরকে কাউকে আসতে দেবে না, কারণ আগে একটা সময় তার মা তাকে সাপোর্ট করতো, কিন্তু এখন তার বাবা, ভাই আর সৎমা মিলে সবসময় তাকে মেরে ফেলার প্ল্যান করে। তাই রিতা সিদ্ধান্ত নেয় জেমি এখন যেখানে আছে সেখানেই ভালো আছে,
আর সে এখানেই থাকবে। রিতা জেমিকে তার সঙ্গে নেবে না। অন্যদিকে নেলসনের সঙ্গে ক্যাথি দেখা করতে আসে। ক্যাথি নেলসনকে বিয়ে করতে চায়, কিন্তু নেলসন ক্যাথিকে কখনোই পছন্দ করে না। সে সবসময় ক্যাথিকে অ্যাভয়েড করে। মূলত ক্যাথি এখানে ছুটে এসেছে নেলসনের বাবা হওয়ার কথা শুনে। তো নেলসন ক্যাথিকে জানায়, তোমাকে বলা হয়নি আমার বেবি হয়েছে। কিন্তু এই বিষয়টা ক্যাথি মানতে পারে না। আর ঠিক তখনই সেখানে রিতা এসে নেলসন আর ক্যাথি দুজনকে একসঙ্গে দেখে ফেলে। রিতা নেলসনকে ভুল বোঝে, তাই নেলসন ছুটে গিয়ে বলে, তুমি আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তখন রিতা জানায়, সমস্যা নেই, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে। এখানে শুনে নেলসন রিতাকে কোলে উঠিয়ে বলে, এখন তুমি কোথাও যেতে পারবে না, তুমি অসুস্থ আর তোমাকে আমার সব কথা শুনতে হবে, কারণ তুমি আমার বাচ্চার মা। এই সব কিছু নিজের চোখের সামনে দেখে ক্যাথি পুরো হতবাক হয়ে যায়। তো যাই হোক, রিতা বাইরে বের হওয়ার জন্য নেলসনের কাছে বিভিন্ন বায়না করতে থাকে। নেলসন মুখ বুঝে তার সকল বায়না মেনে নেয়। রিতা জানায় তার এখনই একটা কম্পিউটার লাগবে। নেলসন দ্রুত তাকে একটা কম্পিউটারের ব্যবস্থা করে দেয়। এদিকে রিতার বাবার সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ তার অফিসের ম্যানেজার এসে জানায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টে 1 টাকাও নেই। তবে এই কথা শুনে রিতার বাবা বুঝতে পারে এই কাজটা রিতাই করেছে, কারণ রিতা খুব ভালো একজন হ্যাকার। খুব অল্প সময়ের ভেতরে সে যে কোনো কিছু হ্যাক করতে পারে। তবে এখন তারা রিতাকে কোনোভাবে অ্যাটাক করতে পারবে না, কারণ সে এখন নেলসনের বাসায়। সেখানে গিয়ে তাকে কিছু বললে নেলসন তাদের কাউকে ছাড় দেবে না। এদিকে নেলসন রিতার জন্য খাবার আনলে রিতা তখন বসে ল্যাপটপে কাজ করছিল। নেলসন ল্যাপটপ দেখতে চাইলে রিতা কোনো মতে তাকে ল্যাপটপ দেখায় না। তবে এসব কোনো কিছুতেই নেলসন বেশি জোর করে না, তাকে শুধু বলে হেলদি ফুড খেতে, কারণ সে এখন খুব সিক, আগে তার সুস্থ হওয়াটা জরুরি। তো রিতা নেলসনের কথা শুনে কোনো কিছুই না বলে তার ইচ্ছা না থাকা সত্ত্বেও নেলসনের আনা খাবারটা খেয়ে নেয়। এভাবে সব সময় নেলসন রিতার টেক কেয়ার করতে থাকে। এমনকি রাতে ঘুমানোর সময়ও নেলসন বেবি সামলায় আর রিতা নিশ্চিন্তে ঘুমায়, যেমনটা আসলে একজন প্রকৃত আদর্শ হাজবেন্ডের হওয়া উচিত। নেলসন ঠিক তেমনই করে। পরদিন সকালবেলায় রিতা ঘুম থেকে উঠলে সার্ভেন্ট এসে তাকে ম্যাম বলে সম্বোধন করলে রিতা সার্ভেন্টকে বলে, তুমি আমার নাম ধরে ডাকতে পারো, আমাকে ম্যাম বলার দরকার নেই। এদিকে রিতা কিচেনে আসলে দেখে নেলসন তার জন্য হাত পুড়িয়ে রান্না করছে। তখন রিতা নিজের রান্না করতে গেলে নেলসন তাকে নিষেধ করে বলে, তোমার জন্য আমি রান্না করে রেখেছি। তখন রিতা বলে, তুমি আমার হাজবেন্ড না, আর আমিও তোমার ওয়াইফ না, আমার জন্য এত কেয়ার করাটা বন্ধ করো। সবসময় রিতা নেলসনের সাথে এমন ব্যবহার কেন করে সেটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এদিকে দেখা যায় নেলসন রান্না করতে করতে তার হাতে ছ্যাঁকা লাগলে রিতা বেশ অস্থির হয়ে ওঠে। এটা দেখে নেলসনের বেশ ভালো লাগে, কারণ মনে মনে রিতাও নেলসনের অনেক কেয়ার করে। এদিকে তার বাবা মাকে দেখা যায় তারা ভালো সাজার জন্য নেলসনের বাড়িতে এসে হাজির হয়, আর রিতাকে বোঝাতে থাকে যা কিছু হয়েছে সবকিছু ভুলে যাও। যত যাই হোক, আমি তোমার বাবা, আর যেহেতু আমি আবারও বিয়ে করেছি, এটাই তোমার ভাই আর মা, এদেরকে তুমিও মেনে নাও। আমরা এখন থেকে খুব ভালো হয়ে থাকবো। মূলত রিতার বাবা এসব করছে তার পেছনে একটাই কারণ, যাতে রিতা তাদের কোম্পানির সমস্ত কিছু যে হ্যাক করে নিজের হাতে নিয়েছে সেগুলো যেন ফিরিয়ে দেয়, আর এরপর তার বাবা আবারও যেন রিতার সম্পত্তি খুব ভালোভাবে বাজেয়াপ্ত করতে পারে। কিন্তু রিতা তার বাবার সম্পর্কে সবকিছুই জানে, তাই সে কোনো কিছুর বিনিময়ে তার বাবার ফাঁদে পা দেয় না, বরং রিতা তার বাবাকে বাবা বলে ডাকতেই অস্বীকার করে। তখন তার বাবা উল্টো আরও একটা গেম খেলতে শুরু করে। রিতা আর নেলসনকে নিয়ে বিভিন্ন আজে বাজে কথা বলতে শুরু করে। এসব কথা শুনে রিতার বেশ খারাপ লাগে। বাবা বলে, নেলসন অনেক বড়লোক পরিবারের সন্তান, টাকা আছে, তাই তোমার সঙ্গে কিছুদিন এসব মিথ্যে অভিনয় করছে। কয়েকদিন পর তোমাকে ইউজ করা হয়ে গেলে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে, তখন তোমার আমাদের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক তখন সেখানে নেলসনের বাবা মা আর বোন এসে হাজির হয়। নেলসনের বাবা মা জানতে পেরেছে নেলসনের একটা বেবি হয়েছে, তাই সে বেবিকে দেখতে এসেছে। তবে তাদের প্রতি ছেলের পূর্ণ বিশ্বাস ছিল সে কোনো খারাপ কাজ করতে পারে না, তাই নেলসনের সঙ্গে রিতার সম্পর্ক থাকলে তার বাবা মা মেয়েটাকে মেনে নিতে চায়। কিন্তু দেখা যায় নেলসনের বোন এমনটা মানতে পারবে না, কারণ তারা নেলসন পরিবার, আর তাদের পরিবারে যথেষ্ট রেপুটেশন আছে, তাই তারা চাইলে যে কোনো কারোর সঙ্গে তার ভাইয়ের বিয়ে দেবে না। তো যাই হোক, দেখা যায় তার বাবা মা আসলে রিতা তাদের সঙ্গে খুব ভালোভাবে ভদ্রভাবে পরিচিত হয়। তবে রিতার পরিবারের মতো নেলসনের পরিবারে তার বোন একাই যথেষ্ট। সে সবার সামনে রিতাকে ইনসাল্ট করতে শুরু করে, আর এটাতে রিতার বাবা মা ভীষণ খুশি হয়, কারণ তারা এতক্ষণ যা কিছু বলছিল তাই প্রমাণ হচ্ছে। সেখানে কথা ওঠে তাদের বেবি নিয়ে। তারা বিয়ে করেনি, বেবি কোথা থেকে এলো, আর এই বেবি নেলসনের নয়, অন্য কারো। নেলসনের বদনাম করার জন্যই সে সব কিছু বলছে। এমন অপবাদ দিলে রিতার বাবা মাও তাতে সায় দেয়। চরমভাবে অপমানিত হয়েও রিতা কোনো কিছুই বলে না। ঠিক তখন নেলসন এসে তার বোনকে থামিয়ে দেয়, আর এসব বলার জন্য রিতাকে সরি বলতে বলে, কারণ সে খুব ভালো করেই জানে রিতার সন্তান তার। নেলসন সেখানে এসে রিতাকে স্বীকৃতি দিলে সবাই তখন তাদের বিয়ে হয়েছে এই প্রমাণ চায়। রিতার বাবা বলে, কেন তোমরা আমাদেরকে মিথ্যা কথা কেন বলছো? এখানে স্বার্থ কি? তুমি আমার মেয়ের ক্ষতি করতে চাও? তখন নেলসন তার মেডিকেল সার্টিফিকেট আছে বললে এটাকে রিতার বাবা মা ফেক বলে দাবি করে। এভাবে রিতার বাবা মার হাড্ডাহাড্ডি তর্ক বিতর্ক চলতে থাকলে তখন তারা প্রমাণ হিসাবে রাস্তা থেকে একটা ছেলেকে ধরে নিয়ে আসে, আর একে রিতার হাজবেন্ড বলে প্রমাণ করতে চায়। রিতাইকে বিয়ে করেছে আর ওই সন্তানটা এই ছেলের।
তার মেয়ে শুধুমাত্র নেলসনকে ফাঁসানোর জন্য আর তার সম্পত্তির লোভে এইসব মিথ্যা অভিনয় করছে। শুধু তাই নয়, এই লোকটাও রিতার হাজব্যান্ড হিসেবে নিজেকে সবার সামনে দাবি করে। এতে নেলসনও লোকটার প্রতি অনেক রেগে যায়, কারণ নেলসন রিতাকে অনেক বিশ্বাস করত। ভাবতে পারছেন বাবা মা কতটা নিচে নামলে নিজের মেয়ের সম্পর্কে এমন খারাপ কথা বলতে পারে। তবে এ থেকে নেলসন বুঝতে পারে রিতার জন্য তার বাবা মা মোটেও সেফ না। এসব কথার অপমান রিতা সহ্য করতে পারে না। তাই সে বলে, আমার বাচ্চার দায়িত্ব কাউকে নিতে হবে না, আমি তো কারো উপর জোর করে চাপিয়ে দিচ্ছি না, আমি আমার বাচ্চার দায়িত্ব নিজেই নিতে পারবো। তো যাই হোক, সিচুয়েশন এখন এমন পর্যায়ে এসে পৌঁছায় যে আবারও রিতার বেবির ডিএনএ টেস্ট করানোর প্রশ্ন ওঠে। ঠিক তখন আগুনে ঘি ঢালার জন্য ক্যাথি এসে সেখানে হাজির হয়। সে সাথে করে একটা ডক্টর নিয়ে আসে। এনাকে দিয়ে রিতার বেবির ডিএনএ টেস্ট করানো হবে, দেখা হবে বাচ্চার বাবা আসলে কে। এদিকে ডক্টর ডিএনএ টেস্ট করে রিপোর্ট ক্যাথির হাতে দিতে গেলে ক্যাথি রিপোর্টে দেখতে পায় এর বাবা আসলেই নেলসন। তখন সে রিপোর্টটা চেক করে একটা ভালো রিপোর্ট এখানে এনে দেয়। এই মিথ্যা রিপোর্টটা সে সবার সামনে এনে দেয়। এদিকে রিপোর্ট দেখে রাস্তা থেকে যে লোকটাকে তুলে এনেছে সে ভয়ে হাত পা কাঁপতে শুরু করে, কারণ এখনই তো তার মিথ্যা সবার সামনে ফাঁস হয়ে যাবে। আর এটা জানার পর নেলসন তার কি অবস্থা করবে সেটা ভেবে লোকটা ভয় পায়। তখন সে চিৎকার করে সবার সামনে স্বীকার করে নেয়, আমাকে মাফ করবেন, আমি মিথ্যা বলেছি, এই বেবিটা আমার না। ওনারা আমাকে অনেক টাকার লোভ দেখিয়ে জোর করে এখানে এনেছে। সে সাথে রিতার মায়ের আসল রূপ বেরিয়ে আসে। সে চিৎকার করে লোকটাকে বকাবকি করতে করতে এক পর্যায়ে মুখ ফসকে বলেই ফেলে, এসব ফালতু কথা বলার জন্য তোমাকে 1 টাকাও দেব না। আর এখানেই দুধ কা দুধ আর পানি কা পানি প্রমাণ হয়ে যায়। এমন সিচুয়েশনে নেলসন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সে সাথে নেলসনের বাবা মাও খুশি হয় নেলসনের এই বেবি তাদের আসল উত্তরসূরি জেনে। কিন্তু এমন খুশিতে জল ঢালার জন্য ক্যাথি উঠে পড়ে লাগে, কারণ সে তো রিপোর্টটা চেঞ্জ করে এনেছে। তাই সে বারবার রিপোর্ট দেখার জন্য বলতে থাকে। তবে এই রিপোর্টটা হাতে পাওয়ার সাথে সাথে নেলসন সবার সামনে টান দিয়ে ছিঁড়ে ফেলে, কারণ সে নিজেই হসপিটালে ডিএনএ টেস্ট করে তার বেবিকে বাড়িতে নিয়ে এসেছে। এখন আবার নতুন করে কোনো টেস্টের প্রয়োজন নেই। সেই সাথে রিতার বাবা মাকে অপমান করে সে সেখান থেকে তাড়িয়ে দেয়। তার স্ত্রী আর সন্তানের প্রতি এমন অপবাদ দেওয়ার জন্য সে তাদেরকে কখনোই ক্ষমা করবে না। আর পরবর্তীতে যদি এমন কাজ করে তাহলে তার পরিণতিও ভালো হবে না বলে থ্রেট দিয়ে তাদেরকে সেখান থেকে বের করে দেয়। এদিকে দেখা যায় নেলসনের বাবা মা ফাইনালি নেলসনের বেবিকে পেয়ে অনেক খুশি হয়। তখন ক্যাথিরও আরও একটা সত্যি সবার সামনে চলে আসে। ক্যাথির রেগে রাখা রিপোর্টটা নেলসনের বোন দেখতে পেয়ে তার বাবা মাকে দেখায়। তখন রিতা প্রশ্ন করে, তোমার ব্যাগেই কপিটা কিভাবে আসলো? তাহলে নেলসন যে কপিটা ছিঁড়ে ফেলেছে সেটা কি? তখন সিচুয়েশন সামলানোর জন্য ক্যাথি মিথ্যা করে বলে, আমি ডক্টর থেকে 2টো কপি চেয়ে নিয়েছিলাম, এটা সে আমাকে দিয়েছে। এদিকে সবাই নেলসনের বেবি নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। তবে প্রথমবার জেমির মুখ দেখে নেলসনের বাবা মা রিতাকে উপহার হিসেবে একটা ক্রেডিট কার্ড দেয়। কিন্তু রিতা ক্রেডিট কার্ডটা রাখতে চায় না, কারণ রিতা তাদের বাড়ির বউ না, এই যে উপহারও গ্রহণ করবে সে অধিকার তাই নাই। তাই উপহার ফিরিয়ে দেওয়ার জন্য নেলসন রিতার উপর অনেক রেগে যায়, কারণ নেলসনের মনে হয় রিতা তার বাবা মাকে ইনসাল্ট করেছে। এরপর নেলসনের বাবা মা চলে গেলে রিতা নেলসনকে বলে সেও বাড়ি ছেড়ে চলে যাবে। আর নেলসন এই বাচ্চাটা তার কাছে রাখতে চাইলে রিতা জেমিকে নেলসনের কাছে বুঝিয়ে দেয়। এখানে বেশিক্ষণ রিতা থাকতে চায় না, কারণ এই বাড়িটা তার না। বেবিকে এই অবস্থায় রেখে গেলে নেলসনও রিতার উপর বেশি রেগে যায় আর মনে মনে চিন্তা করে, আমাকে ভালো নাই বাসতে পারে, কিন্তু এইভাবে তার বেবিকে রেখে কিভাবে সে চলে গেল। অন্যদিকে রিতা তার বেবি আর নেলসনের কথা খুবই ভাবতে থাকে, তাদের মিস করে। আর কোথাও যেন মনে হচ্ছিল সে হয়তো কোথাও না কোথাও কোনো অন্যায় করছে। সে নিজেকে মানিয়ে নেয় এবং শক্ত হয়। সেই সাথে তার মায়ের অফিসে এসে পৌঁছায়, কারণ এই সব প্রপার্টির মালিক তার মা। এখন তার বাবা জোর করে ভোগ করতে চাইছে, কিন্তু তার বাবা নেলসনের পরিবারের সামনে তাকে যে ইনসাল্ট করেছে তারপর আর বাবার সঙ্গে সে কোনো সম্পর্কই রাখবে না। যার কারণে রিতা অফিসে এসে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু তার বাবা এখান থেকে যেতে রাজি হয় না, বরং তাকে বলতে থাকে, এই সম্পত্তিতে তোমার মার যেমন অধিকার আছে তেমন তোমার অধিকার আছে, আর আমারও অধিকার আছে, কারণ আমি তোমার মাকে সবসময় সাপোর্ট করেছি। কিন্তু এসব কোনো কিছুতেই কোনো লাভ নেই। রিতা আগেই কোম্পানির সকল সিস্টেম হ্যাক করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। রিতা খুব বড় একজন হ্যাকার, আর এখন তার প্রপার্টি আবারও তার বাবার কাছ থেকে সে ফেরত চায়, কারণ তার বাবা সেদিন অন্যায়ভাবে রিতাকে জোর করে পেপারে সাইন করিয়ে নিতে চেয়েছিল। আর এখন রিতা এগুলো আবারও তার বাবার কাছে ফেরত চায়। তবে আজ রিতা একা আসেনি, তার সাথে অ্যাসিস্ট্যান্ট স্যামুয়েলকে নিয়ে এসেছে। যদি রিতা কোনো অ্যাটাক শিকার হয় তাহলে তারাও আর মুখ বুজে সহ্য করবে না, এবার তারা সত্যিই পাল্টা অ্যাটাক করে বসবে। তারপর যাই হোক, রিতা নিজের কোম্পানি আবারও তার বাবার কাছ থেকে বুঝে নিয়ে তার মায়ের কবরে আসে ফুল দিতে। মূলত রিতার খুব খারাপ লাগছিল, একান্তে তার মায়ের সঙ্গে একটু কথা বলে হালকা হতে চায়। তার মাকে বলে, আমি তোমার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব কথা দিলাম। সেই সাথে আমরা এখান থেকে আরও জানতে পারি রিতা কেন বিয়ে করতে চায় না। মূলত সে তার এমন জীবন নিয়ে কারোর সঙ্গে জড়াতে চায় না, যার কারণে সে একা থাকাটাকেই বেছে নিয়েছে। এসব কথা বলতে বলতে রিতা ইমোশনাল হয়ে গেলে তখন দেখা যায় তুমুল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নেলসনও সেখানে এসে হাজির হয়েছে। নেলসন রিতাকে ফলো করছিল। এখানে এসে নেলসন রিতাকে তার সঙ্গে যেতে বললে রিতা যেতে রাজি হয় না, বরং নেলসনকে বুঝিয়ে বলে,
তুমি কেন শুধু শুধু তোমার সময় নষ্ট করছো? আমাকে ফলো করে কোনো লাভ নেই। তবে নেলসন চাচ্ছিল যে কোনোভাবে রিতার কষ্টটাকে ভাগ করে নিতে। নেলসন রিতাকে তার ওয়াইফ হিসেবে মেনে নিয়েছে, কিন্তু রিতা নিজেকে নিয়ে এতটাই ডিপ্রেস যে সে মানতে পারছে না। নেলসন আবারও রিতাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলে, তুমি কেন তোমার সন্তানের ভালো চাও না? তুমি কি চাও আমি তোমার সন্তানের জন্য সৎমা নিয়ে আসি? তাতে কি জেমি ভালো থাকবে? তখন নেলসনের ফোনে ক্যাথির কল আসে। নেলসন কিছুদিন ধরে খুব ডিস্টার্ব ছিল। তার কোম্পানির বিভিন্ন বিষয় বেশ কিছুদিন ধরে লিক হয়ে যাচ্ছে। সে কোনোভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারছে না। তাই সে একজন ভালো হ্যাকার খুঁজছিল, যাতে সেটা সবকিছু আরো বেশি সিকিউর করে রাখতে পারে। কিন্তু নেলসন জানতো না তার ওয়াইফই এই দেশের সবচেয়ে বড় হ্যাকার। তো ক্যাথি ফোন করে জানায় সে এই শহরের সবচেয়ে বড় হ্যাকারের খোঁজ পেয়েছে। এটা জেনে নেলসন একটু খুশি হয়ে যায়, আর এই বিষয়ে হেল্প করার জন্য নেলসন ক্যাথিকে গিফট দিতে চায়। তো যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই নেলসন রিতাকে বুঝিয়ে শুনিয়ে তাকে শপিং করাতে নিয়ে আসে, যাতে একটু হলেও রিতার মনটা ভালো থাকে। তবে এই সবকিছুতে রিতা চাইছিল যাতে নেলসন বিরক্ত হয়ে যায়। তাই সে শপিংয়ে এসে প্রচুর ড্রেস কিনতে শুরু করে, এমনকি ফিউচারে তাদের মেয়ে বাবুর জন্য শপিং করতে শুরু করে। কিন্তু এসব কোনো কিছুতেই নেলসন বিরক্ত হচ্ছিল না, বরং এই বিষয়টাতে মজাই পাচ্ছিল। এটা দেখে রিতা বেশ ঘাবড়ে যায়। নেলসন তাকে নিয়ে এসে রিতার জন্য কিছু নেওয়ার জন্য, কিন্তু রিতা প্রথমে নিতে চায় না। তবে নেলসন জোর করলে রিতার সবচেয়ে দামি জুয়েলারি দেখাতে বলে। তাদের এই দুষ্টু মিষ্টি খুনসুটির মাঝে ক্যাথি এসে এখানে হাজির হয়। ক্যাথির সঙ্গে তার বান্ধবীও ছিল, আর তারা এখানে এসে নেলসনের সঙ্গে রিতাকে দেখে খুব বাজেভাবে ইনসাল্ট করতে শুরু করে। কিন্তু নেলসন সেখানে থাকা অবস্থায় রিতার অপমানে সে কোনোভাবেই সহ্য করে না, বরং সে ক্যাথির বান্ধবীকে তার পাল্টা জবাব দিয়ে দেয়। এতে করে ক্যাথির বান্ধবীর মুখটা পুরো ভোতা হয়ে যায়। নেলসন রিতাকে তার ওয়াইফ বলে পরিচয় করিয়ে দেয়, এবং তাদের সামনে নেলসন 9 মিলিয়ন টাকা দিয়ে রিতাকে একটা জুয়েলারি গিফট করে। শুধু তাই নয়, সবার সামনে রিতাকে নেকলেসটা পরিয়ে দেয়। কিন্তু রিতা এত দামি নেকলেস কোনোভাবেই নিতে চায় না, কারণ সে এটার যোগ্য না। তবে নেলসন কোনো কথাই শোনে না। সে তার সন্তানের মাকে সর্বোচ্চ সম্মান আর খুশিতে দেখতে চায়। কিছুক্ষণ পর রিতা একটু রেস্ট নিতে ভেতরে আসতেই ক্যাথি আর তার ফ্রেন্ড এসে রিতাকে আবারও অপমান করে উল্টাপাল্টা কথা শোনায়। রিতার মা বাবা কোনো কথা বললে এবার রিতা আর চুপ করে থাকে না। সে নিজেই এবার তাদেরকে পাল্টা জবাব দিয়ে দেয়। এমনকি রিতা ক্যাথির বান্ধবীকে ঠাস করে একটা চড়ও মেরে দেয়। তখন ক্যাথি রিতাকে বলে দেয় খুব দ্রুতই নেলসন ফ্যামিলিতে একটা অনুষ্ঠান হবে, আর সেখানে তাদের বিয়ের ঘোষণা দেওয়া হবে। বিয়ের পর সে রিতাকে দেখে নেবে। মূলত ক্যাথি মনে করছিল শ্যাডোর খোঁজ দিয়ে সে হয়তো নেলসনের মন জয় করে ফেলেছে, যার কারণে নেলসন তাকে বিয়ে করবে। কিন্তু রিতা এসব কথায় কোনো পাত্তা না দিয়ে বাহিরে বের হয়ে আসে। তখন রিতা ক্যাথির উপর রাগ করে এখান থেকে চলে যেতে চাইলে নেলসন তাকে বুঝিয়ে বলে, আমার দাদি জেমি আর তোমাকে দেখতে চেয়েছে, তুমি প্লিজ একটাবার গিয়ে তার সঙ্গে দেখা করো। নেলসনের দাদি তাকে খুব ভালোবাসে, কিন্তু দেখা যায় রিতা জেদ করতে থাকে সে তার দাদির সাথে দেখা করবে না। তখন নেলসন রাগ করে রিতাকে জোর করে কিস দিয়ে দেয়, যাতে সে আর না করতে না পারে। ঠিক সেই সময় বাইরে বেরিয়ে ক্যাথি দেখে তাদের এই অবস্থা, আরেকটা দেখে তো ক্যাথি পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। নেলসন রিতাকে আবারও বুঝায় রিতাকে ছাড়া তার আর কোনো মেয়েকে ভালো লাগে না, কাউকে সে ফিল করতে পারে না। নেলসন তাকে অনেক ভালোবাসে, আর এই সব কিছুর জন্য একটা পর্যায়ে রিতা নেলসনের দাদির সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়, এবং তারা হ্যাপি ফ্যামিলি গুড কাপলের মতো তার দাদির সামনে এসে হাজির হয়। নেলসনের দাদি তাদেরকে দেখে ভীষণ খুশি হয়। রিতাও খুব অল্প সময়ের ভেতর নেলসনের দাদির মন জয় করে নেয়। তাই নেলসনের দাদি খুশিতে রিতাকে তাদের বংশ পরম্পরার ঐতিহ্যবাহী বালা হাতে পরিয়ে দেয়। রিতা তখন আর না করতে পারে না, কারণ না করলে দাদি মনে কষ্ট পাবে। সেই সাথে রিতাকে $100 মিলিয়ন কার্ড দেয়। নেলসনের বাবা মাও তাকে কার্ড দিলে সে আর নিষেধ করতে পারে না, সবকিছু মেনে নিতে হয়। তবে এটা বুঝতে পারে নেলসন পরিবারটা খুবই ভালো। এই পরিবারে তার ছেলে একদম সেফ। সে সাথে এই বাড়ি যে বউ হয়ে আসবে সেও খুব লাকি। তখন সেখানে নেলসন পরিবারের পার্টনার মিস্টার উইনস্টন আসে তাদের সঙ্গে দেখা করতে। প্রথমে এসে সে নেলসনদের অভিনন্দন জানায়। তারপর তাদের কথাবার্তা থেকে বোঝা যায় উইনস্টন খুব একটা ভালো না। তার ওয়াইফ খুবই অসুস্থ, প্যারালাইসিস হয়ে অনেকদিন বিছানায় পড়ে আছে, যার কারণে তাদের বিজনেসও ভালো যাচ্ছে না। তবে এই সব কিছুর মাঝে তারা ডক্টর এলনকে কল করার চেষ্টা করেছে। শুনেছে এই দেশের সবচেয়ে বড় ডক্টর হলো এলন, যে কিনা চিকিৎসা করলেই রোগী ভালো হয়ে যায়। তাছাড়া ডক্টররা সচরাচর কারোর সামনে আসে না, খুব একটা বেশি রোগীও দেখে না, কোনো চেম্বারও নেই, খুব পার্সোনালি তার অ্যাপার্টমেন্ট নিতে হয়। তখন কথায় কথায় তারা এটাও জানতে পারে নেলসনরা জেমির জন্য খুব বড় একটা ইন্টারন্যাশনাল পার্টি রেখেছে। সেখানে অনেকে ইনভাইটেড করা হবে। এই পার্টিতে বিভিন্ন জায়গা থেকে লোক আসবে। সেখানে ইন্টারন্যাশনাল হ্যাকার শ্যাডোকেও ডাকা হবে। একথা জানতে পেরে উইলিয়াম বলে, তাহলে এই পার্টিতে তোমরা ডক্টর এলনকে ইনভাইট করো, কারণ আমি চাচ্ছিলাম সেখান থেকে যদি তার সঙ্গে যোগাযোগ করা যায় তাহলে আমার খুব উপকার হয়। তবে নেলসন জানায় তারা চেষ্টা করবে ডক্টর এলনকে ডাকার জন্য, কিন্তু সে আসবে কিনা কেউ বলতে পারছে না। মূলত ডক্টর এলন সচরাচর এসব প্রোগ্রামে কখনো অ্যাটেন্ড করে না। তবে এই নাম করা ডক্টর এলনের সাথে সবাই কম বেশি শুনেছে, এবং তার চিকিৎসার সুনাম সব জায়গায় ছড়িয়ে পড়েছে। উইনসনকে তার স্ত্রীর জন্য ভেঙে পড়া দেখে রিতারও খুব মায়া হয়। এরপর রিতা যখন চলে আসছিল
তখন রিতা নেলসনের দাদি আর বাবা মায়ের দেওয়ার সমস্ত গিফট নেলসনকে ফিরিয়ে দেয়, কিন্তু নেলসন এসব কিছু নিতে নিষেধ করে দেয়। সে বলে, এসব কিছু তোমাকে দিয়েছি, আমি এগুলো নিতে পারবো না। তোমার যদি না নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তুমি তাদেরকে ফিরিয়ে দিতে, তারা কষ্ট পেত বা যা পেত সেখানেই পেত, এসব কিছু তোমার ভাবতে হতো না। তখন রিতা নেলসনকে বুঝিয়ে বলে, আমি জানি তোমার পুরো ফ্যামিলিটা খুব ভালো, তুমিও খুব ভালো, এটাও মানি। আমি জেমির মা, তবে আমি তোমার পরিবারের জন্য পারফেক্ট না, কখনো তারা আমাকে মেনে নিতে পারবে না। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি। তাছাড়া তুমি তো জানো আমার বাবা কেমন, আর আমার মা মরে যাওয়ার পর ওনার রেখে যাওয়ার সমস্ত কাজের দায়িত্ব আমার, সেগুলো আমার সামলাতে হবে। আমি তোমার পরিবারে আসলে ওগুলোতে খেয়াল রাখতে পারবো না। তুমি আমার দিকটা বিবেচনা করে দেখো, আমাকে পারলে মাফ করে দাও। এসব কথা শুনে নেলসন তাকে বুঝিয়ে বলে, তুমি তোমার কাজ করো, কখনো আমি বাধা হয়ে দাঁড়াবো না, কিন্তু তুমি কেন আমাদেরকে মেনে নিতে পারছো না? তবুও রিতা রাজি না হলে এই সব কিছুতে নেলসন অনেক বেশি রেগে যায়, কিন্তু তার করার কিছুই থাকে না। যার কারণে তার বাসায় পৌঁছাতেই নেলসন রিতাকে চলে যেতে বলে, কিন্তু রিতা জেমির সঙ্গে একবার দেখা করতে চায়। তখন নেলসন বলে, তুমি তো আমাদের পরিবারের কেউ না, তাহলে জেমির সঙ্গে কেন দেখা করবে? এসব কথা শুনে রিতা মুখ চেপে ধরে বলে, আমি জেমির মা, পুরো অধিকার আছে আমার সন্তানকে দেখার। এদিকে রিতা বাসায় ফিরতেই তার অ্যাসিস্ট্যান্ট কল করে জানায় তাদের একটা অ্যাপার্টমেন্ট আছে, সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে কিনা। রিতা জানায় রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে, কারণ এটা ছিল মিস্টার উইনস্টনের রিকোয়েস্ট, আর সে উইনস্টনকে দেখেছে তার ওয়াইফের জন্য কতটা কষ্ট পাচ্ছে, তাই সে চায় উইনস্টনের ওয়াইফ ট্রিটমেন্ট করতে। মূলত রিতাই ছিল সেই দেশসেরা বিখ্যাত ডক্টর অ্যালন। রিতা তার আসল পরিচয় সবার কাছ থেকে হাইড করে রাখে, যাতে সে সাধারণ মানুষজনের সঙ্গে মিশতে পারে, তার সঙ্গে চলাফেরা করতে পারে। তবে ট্রিটমেন্টটা সে অবশ্যই করবে। তো যাই হোক, পরিবারের সে ইন্টারন্যাশনাল পার্টি সেলিব্রেশনের দিন চলে আসে। পার্টিতে বিভিন্ন ধরনের মানুষজন অ্যাটেন্ড করেছে। পরিবারের নতুন সদস্য জেমিকে সবাই সাদরে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তাকে অনেক অনেক দামি গিফট দিচ্ছে। সেই সাথে গেস্টরা সবাই জেমির মাকে দেখার জন্য ব্যস্ত হয়ে যায়। সবাই শুধু তার কথাই জিজ্ঞেস করছিল। এর মাঝে নেলসনকে দেখা যায় সে শুধু রিতার জন্যই অপেক্ষা করছে, কারণ সে জানতো রিতা এই ইভেন্টে আসবেই। তার মন বলছে রিতা তার ছেলের এত বড় একটা সেলিব্রেশনে না এসে পারবে না। এদিকে নেলসনের বোন আবারও তার মায়ের সঙ্গে ঝামেলা করতে শুরু করে। সে কোনোভাবেই রিতাকে তার ভাইয়ের বউ হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবে না। তার মা অনেক বোঝায় রিতা খুব ভালো একটা মেয়ে, কিন্তু সে ক্যাথিকে তার ভাইয়ের বউ করতে চায়। আর ঠিক তখন ক্যাথির নাম নিতে নিতে সেখানে ক্যাথি আসলে নেলসনের বোন ক্যাথির অনেক প্রশংসা করতে থাকে। এতে ক্যাথিও অনেক বেশি খুশি হয় এবং সবাই মিলে ইন্টারন্যাশনাল হ্যাকার শ্যাডোকে দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল। এর আগে কখনো কোথাও ইন্টারন্যাশনাল হ্যাকার শ্যাডোকে কেউ দেখেনি। নেলসনের বোন আর ক্যাথি এতটা এক্সাইটেড ছিল যে তারা শ্যাডোকে রিসিভ করার জন্য গেটের কাছে এসে দাঁড়িয়ে থাকে। তখন গাড়ি থেকে রিতা নেমে ভেতরে যেতে গেলে তারা দুজন তাকে সেখানে আটকে দেয় আর ভেতরে যেতে নিষেধ করে দেয়। ক্যাথি রিতাকে অপমান করে বলে, তোমার কাছে কি ইনভাইটেশন কার্ড আছে? তুমি কেন ভেতরে যাচ্ছ? রিতা প্রথমে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে, আজ আমার ছেলের প্রোগ্রাম, তাই আমি এসেছি। কিন্তু এসব কোনো কথাতেই তারা রিতাকে অ্যাকসেপ্ট করে না, বরং বলতে থাকে, তুমি আমাদের ফ্যামিলির এই প্রোগ্রামে এসেছো, কি গিফট নিয়ে এসেছো? তোমার কি যোগ্যতা আছে ভেতরে যাওয়ার? তখন রিতা খুব দামি একটা পেইন্টিং দেখায়, কিন্তু এটাকে তারা ফেক মনে করে। তারা মনে করে হয়তো রাস্তার পাশ থেকে নিয়ে এসেছে, কিন্তু রিতা বোঝায় এটা আমি অরিজিনালটাই এনেছি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ তারা ভাবছিল রিতার কাছে এত টাকা কিভাবে আসবে যে সে এত দামি একটা গিফট নিয়ে আসবে আর প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে। ক্যাথি সেখানকার সিকিউরিটি গার্ডকে বলে দেয় তারা যেন রিতাকে ভেতরে ঢুকতে না দেয় ইনভাইটেশন কার্ড না দেখানো পর্যন্ত। তখন সবাইকে চমকে দিয়ে রিতা তার ইনভাইটেশন কার্ড দেখায়, সেখানে শ্যাডোর নাম উল্লেখ ছিল। তারা ইনভাইটেশন কার্ড দেখে সবাই অনেক চমকে যায় আর বলে, তুমি এটা কোথায় পেয়েছো? নিশ্চয়ই কোনো না কোনোভাবে চুরি করে নিয়ে এসেছো। তখন সে বলে, আমি সেই শ্যাডো, এই দেশের সেরা হ্যাকার। কিন্তু রিতার কথা কেউই বিশ্বাস করে না, বরং তার কথায় রেগে গিয়ে সিকিউরিটি গার্ড বলে রিতাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। অন্যদিকে ভেতরের সবাই নেলসনের কাছে এসে শ্যাডোর কথা জিজ্ঞেস করে। তখন নেলসন শ্যাডোকে রিসিভ করার জন্য বাইরে আসে। তখন সে দেখতে পায় বাইরে এই অবস্থায় তার বোন আর ক্যাথি মিলে রিতার সঙ্গে যাচ্ছে না, তাই ব্যবহার করছে। এমনকি তার কাছ থেকে নেলসন পরিবারের দাদির দেওয়া বলাটাও খুলে নেয়। এতে করে রিতা ভীষণ রেগে যায় এবং সে ক্যাথিকে গিয়ে ঠাস করে একটা চড় মেরে দেয়। এমন সময় সেখানে নেলসন এসে পরিস্থিতি সামলে নেয়। তবে ক্যাথি এখনও বারবার করে রিতাকে নিয়ে অভিযোগ করতে থাকে। সে মিথ্যা ইনভাইটেশন কার্ড নিয়ে এসেছে, তাকে শ্যাডো বলে দাবি করছে। এমনকি ফেক পেইন্টিং নেলসন পরিবারে গিফট দেওয়ার মতো সাহস করেছে। এসব কথা শুনে নেলসনও রীতিমতো অবাক হয়ে যায়। রিতা কেন এমন কাজ করবে? তখন রিতা অকপটে নেলসনের সামনে স্বীকার করে, আমি শ্যাডো। তখন ক্যাথি তার আইডেন্টিটি চাইলে রিতা প্রমাণ দিতে রাজি হয়। এরপর রিতা ভেতরে আসলে নেলসন রিতাকে তার ওয়াইফ বলে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। তখন রিতা তার নিজের পরিচয় দিতে শুরু করে। সে সবার সামনে নিজেকে শ্যাডো বলে পরিচয় দেয়। আর রিতার মুখে শ্যাডো শুনে এখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ তারা এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিল বিখ্যাত হ্যাকার শ্যাডোর জন্য, সেই আজকে তার সামনে, যে কিনা কয়েক সেকেন্ডের ভেতর বড় বড় ডিভাইস হ্যাক করে ফেলতে পারে। তখন সেখানে ক্যাথি এসে রিতার কাছে সে যে শ্যাডো তার প্রমাণ চায়।
রিতা তাই প্রমাণ দেওয়ার জন্য একজনকে একটা ল্যাপটপ আনতে বলে। নেলসন তাকে একটা ল্যাপটপের ব্যবস্থা করে দেয়। এখানকার কেউ রিতাকে প্রমাণ ছাড়া শ্যাডো হিসেবে মানতে পারছিল না। এমনকি নেলসনের অ্যাসিস্ট্যান্টও মনে মনে ভাবতে থাকে রিতা সবার সামনে মিথ্যা কথা বলছে। তখন একটা ল্যাপটপ দিলে রিতা শ্যাডোর ওয়েবসাইটে যায়। সেখানে ফেস লক দিয়ে ওয়েবসাইট ব্লক করা ছিল, আর সেটা একমাত্র রিতার ফেসেই ওপেন হওয়া সম্ভব। এরপর রিতা তার ফেস লক দিয়ে তার ওয়েবসাইটের হোম পেজ ওপেন করে, আর এটা দেখে এখানে থাকা সবার চোখই কপালে উঠে যায়। সত্যি সত্যি রিতাই আসলে শ্যাডো। এটা দেখে তো রাগ করে ক্যাথি প্রোগ্রাম ছেড়ে সেখান থেকে চলে যায়। আর সেই সাথে এখানে থাকা অনেকেই শ্যাডোকে তাদের কোম্পানির জন্য হায়ার করতে চায়। কিন্তু রিতা পরিষ্কারভাবে সবাইকে জানিয়ে দেয়, আজ আমার ছেলের প্রোগ্রাম, তাই আমি আজকে কাজে কোনো কথা বলবো না। আপনারা পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এরপর শুরু হয় রিতা আর নেলসনের তাদের ছেলেকে নিয়ে বিতর্ক। এরপর তাদের ঝগড়া শেষ হলে রাতে দুজন একই সাথে একই রুমে ঘুমাতে আসে। তখন আবারও রিতা নিজেকে কন্ট্রোল করতে না পেরে নেলসনকে কিস করে ফেলে। পরদিন সকালে ঘুম থেকে উঠলে রিতা লজ্জায় নেলসনের দিকে আর তাকাতে পারে না। নেলসন রিতার কাছে এসে বলে, আমার কি সমস্যা, তুমি এমন করো কেন? আমার কি টাকা পয়সার অভাব, না আমি দেখতে খারাপ? আমার সমাজে বেশ ভালো একটা রেপুটেশনও আছে। এই প্রশ্নের উত্তরে রিতা নেলসনকে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন রিতা নেলসনকে ক্যাথিকে বিয়ে করে নিতে বলে। একথা শুনে নেলসন বলে, আমি তোমার দায়িত্ব নিতে চাই, তুমি আর কখনো ক্যাথির কথা আমার সামনে বলবে না। এমন সময় সামিউল রিতাকে ফোন করলে রিতা ফোন রিসিভ করে তার সঙ্গে কথা বলে। কিছুক্ষণ পর ফোন কাটলে নেলসন রিতাকে বলে, তাহলে এই কারণে তুমি আমাকে বারবার রিজেক্ট করছো, নিশ্চয়ই তোমার কোনো ছেলের সঙ্গে রিলেশন আছে। একথা শুনে রিতা বুঝতে পারে নেলসন খুব জেলাস ফিল করছে। তখন তাদের কথা বলার মাঝখানে নেলসনের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে মিটিংয়ে কথা বলে নেলসন রিতার সঙ্গে আর কোনো কথা না বলে দ্রুত মিটিংয়ের জন্য বের হয়ে পড়ে। অন্যদিকে নেলসন অফিসে এসেও কোনো কাজে মন দিতে পারছে না। তাকে এমন উদাসীন দেখে তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, স্যার আপনার কি হয়েছে? তখন অদ্ভুতভাবে নেলসন তার অ্যাসিস্ট্যান্টের কাছে জিজ্ঞেস করে, আমি কি দেখতে হ্যান্ডসাম না? কোনো মেয়ে কি আমাকে দেখার সাথে সাথে প্রেমে পড়বে না? সে সাথে আবার জিজ্ঞেস করে, আমি কি যথেষ্ট ধনী না? এসব কথা শুনে নেলসনের অ্যাসিস্ট্যান্ট বেশ অবাক হয়ে যায়, আর সে দ্রুত করে কথা বলতে শুরু করে, স্যার আপনি দেখতে খুবই গুড লুকিং, তাছাড়া আপনার সয় সম্পত্তি অনেক বেশি। এসব ভেবে ভেবে নেলসনের অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যেতে থাকে। তো যাই হোক, একে একে নেলসনের এই জ্বালার উপর আরও জ্বালা বাড়াতে আসে ক্যাথি। সে এসে আবারও নেলসনকে বিভিন্ন কথা বলে তার কাছে আসার চেষ্টা করে, এমনকি তাকে আবারও বিয়ের জন্য প্রপোজাল দেয়। কিন্তু এসব কোনো কিছুর জন্যই নেলসন রেডি ছিল না। তাই নেলসন তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু ক্যাথি হাল ছাড়ার পাত্রী না। সে বারবার বলতে থাকে, আমার ছোটবেলার বন্ধু, তাছাড়া অনেক দিনের পুরনো সম্পর্ক, তাই আমাদের উচিত এই সম্পর্কটাকে আরও মজবুত করা পাকাপোক্তভাবে। কিন্তু তার কোনো কথাই না শুনে সে বলে, তুমি এখন যেতে পারো, আমার এসব কথা চিন্তা করার মতো সময় নেই, আমি একটু টেনশনে আছি। আমার তোমাকে পছন্দ না, আমি অন্য কাউকে পছন্দ করি, সেটা তুমি খুব ভালো করেই জানো, আর আমি তাকেই বিয়ে করব। এদিকে রিতা স্যামুয়েলকে নিয়ে নেলসনের অফিসে এসে হাজির হয় তার সার্ভার সিকিউরিটি সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য। আর সে নেলসনের রুমে ঢুকে দেখতে পায় ক্যাথি নেলসনকে বিয়ে করার জন্য জড়িয়ে ধরে রিকোয়েস্ট করছে। রিতা ঢোকা মাত্রই নেলসন ক্যাথিকে দূরে সরিয়ে দিতে দ্রুত রিতার কাছে গিয়ে বলে, এখানে আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো, ও আমাকে বারবার এসে বিরক্ত করে বিয়ের কথা বলছে। কিন্তু রিতা এসব কোনো কিছুতে ইন্টারেস্ট দেখায় না। সে বলে, আমি আপনার এখানে শুধুমাত্র সার্ভার সিস্টেমগুলো চেক করতে এসেছি, তাছাড়া আপনি কাকে বিয়ে করলেন না করলেন এসব বিষয়ে আমার কোনো কিছুই যায় আসে না। তবে নেলসন রিতাকে এখানে গুরুত্ব দেওয়ার ক্যাথি রাগ করে চলে যায়। অন্যদিকে রিতার অ্যাসিস্ট্যান্ট নেলসনের সঙ্গে পরিচয় হতে গেলে নেলসনের খুব জেলাস ফিল হয়, যার কারণে সে তার সঙ্গে ভালোভাবে কথাও বলে না। তাছাড়া নেলসন চাচ্ছিল রিতার সঙ্গে অনেকটা সময় কাটাতে, তাই সে তাকে কফি খাওয়ার অফার করে। এখানে রিতা আর না করতে পারে না, তারা দুজন একসাথেই বসে। এই ফাঁকে তারা অনেকক্ষণ কথা বলার সুযোগ পেয়ে যায়। তবে এত কিছু বলার পরেও নেলসন রিতাকে কনভিন্স করতে পারে না। রিতা নেলসনকে পাত্তা না দিয়ে তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তো যাই হোক, এই সব কিছুর জন্য নেলসন অনেক ডিস্টার্ব হচ্ছিল, তাই সে রাতে বন্ধুদের সঙ্গে ক্লাবে এসে অনেক ড্রিঙ্কস করে। তার বন্ধুরা জানতে চায়, তুই তাহলে বিয়ে কবে করছিস? নেলসন জানায় রিতা তাকে বিয়ে করবে না, শুধুমাত্র সে তার সন্তানের মা। তবে তার বন্ধুরা নাম শুনে পরিস্থিতিটা বুঝতে পারে, তাই তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুই টেনশন করিস না, তোকে বিয়ে করার জন্য হাজার হাজার মেয়ে রাজি হয়ে যাবে, তুই ওকে ভুলে যা। কিন্তু সে যত কিছুই হোক, নেলসন কোনো মতেই রিতাকে ভুলতে পারে না। আর এটাই ছিল নেলসনের প্রথম ভালোবাসা। নেলসন বুঝে উঠতে পারে না রিতা কেন তাকে রিজেক্ট করছে, কি তার অন্যায়। ক্লাবে নেলসনের হাতে রিতা সে লকেটটা দেখে একজন বলে উঠছে, এটা তো ডক্টর এলোনের লকেট। এই কথা শুনে নেলসন ঘাবড়ে যায়, কারণ এই লকেটটা তো রিতার, তাহলে সে কেন এলোনের কথা বলছে? এখানে কি এমন কোনো রহস্য লুকিয়ে আছে? তখন নেলসন তার বন্ধুকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে শিওর ভাবে বলছো যে এটা এলোনের লকেট? তখন তার বন্ধু জানায়, আমি শিওর, কারণ একবার ডক্টর এলোনকে আমার দাদি দেখিয়েছিল, আমি তখন এই লকেট দেখেছিলাম। ডক্টর এলন সিক্রেটলি সবার ট্রিটমেন্ট করলেও সে খুব শৌখিন মানুষ, আর এটা চিনতে আমার কখনোই ভুল হবে না। পরদিন রিতা উইনসনের ওয়াইফকে তার বাসায় দেখতে আসলে কিছুক্ষণ ট্রিটমেন্ট করার পরে উইনসনের ওয়াইফ আগের থেকে অনেক সুস্থ হয়ে ওঠে এবং সে ধীরে ধীরে রেসপন্স করতে শুরু করে।
এটা দেখে উইনসনরা সবাই অনেক খুশি হয়, তবে কেউ ডক্টর এলনের মুখ দেখতে পারে না, কারণ রিতা তার মুখটা ঢেকে এসেছিল। উইনসন ডক্টর এলনকে চা খাওয়ার সময় তার ছেলে এসে রিতার সামনে বারবার করে নেলসনের কথা বলতে থাকে। মূলত উইনসনের ছেলে আর নেলসন দুজনে খুব ভালো বন্ধু। উইনসনের ছেলে বলে নেলসন একটা মেয়ের পাল্লায় পড়ে তার জীবনটা নষ্ট করে দিচ্ছে, সেদিনকেই তার জন্য অনেক অসুস্থ হয়ে পড়ছে, দিনরাত সারাক্ষণ মদের নেশায় পড়ে থাকে, আর কয়দিন পর হয়তো শুনতে পাবো নেলসনের 2টি লিভারই মদ খেতে খেতে নষ্ট হয়ে যাচ্ছে। এসব কথা শুনে উইনসনও অবাক হয়ে যায় আর বলে এত ভালো একটা ছেলে কেন তার জীবনটাকে এভাবে নষ্ট করছে। এসব কথা শুনে রিতারও খুব একটা ভালো লাগে না, তার হঠাৎ করেই খুব বেশি খারাপ লাগতে শুরু করে। এরপর রিতা উইনসনের ওয়াইফকে চেক আপ করে বাড়ি যেতে গেলে তখন দেখে বাইরে নেলসন বসে আছে, আর তার বন্ধু দ্রুত তার কাছে এসে বলে তুমি চাইলে ডক্টর এলনকে দেখাতে পারো, তোমার অবস্থা খুবই খারাপ। তখন নেলসন বলে আমি সিক না, আমার কোনো কিছু হয়নি, কোনো ডক্টর প্রয়োজন নেই। তবে তাকে তার বন্ধুরা বোঝাতে থাকে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে জেমিকে কে দেখবে। নেলসন বলে আমার ছেলেকে দেখার জন্য আমার বাবা মাই যথেষ্ট, তাছাড়া আমি জানি ওর মা ওকে আগলে রাখবে। আর তখন নেলসন হঠাৎ করেই রক্ত বমি করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সে সেন্সলেস হয়ে যায়। এটা দেখে রিতা সেখানে আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না, সে দ্রুত নেলসনের কাছে ছুটে আসে তার ট্রিটমেন্ট করার জন্য। নেলসনের এত খারাপ কন্ডিশন দেখে রিতা কান্নায় ভেঙে পড়ে। তখন রিতা নিজের মুখে স্বীকার করে যে সে নেলসনকে অনেক ভালোবাসে, কিন্তু সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি আর তার জীবনের কঠিন সময় পার করার জন্য সে কখনো নেলসনের জীবনের সঙ্গে তাকে জড়াতে চায় না। তখন রিতাকে চমকে দিয়ে নেলসন চোখ মেলে তাকে কাছে নিয়ে বলে যদি তুমি আমাকে এতই ভালোবাসো, আমার এতটুকু অসুস্থতায় তোমার যদি এত খারাপ লাগে, তাহলে বারবার কেন আমাকে রিজেক্ট করো, তোমার থেকে আমাকে দূরে সরিয়ে রাখো কেন। মূলত এতক্ষণ প্ল্যান করে নেলসনরা রিতার মনের কথা জানার জন্যই নাটক করছিল। নেলসন লাল ক্যাপসুল মুখে নিয়ে রক্ত বমি করার ভান করেছে। তারা গতদিনই কনফার্ম হয়েছে রিতাই ডক্টর এলন। আরেকটা পর্যায়ে রিতা নেলসনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তখন তাদের কাছে কল আসে জেমি খুবই সিক। রিতা দ্রুত সেখানে এসে আগে থেকেই দেখে ক্যাথি এখানে উপস্থিত, এবং সে নেলসনের মন জয় করার জন্য মিথ্যা করে বলে তুমি টেনশন করো না, আমি ডক্টর এলনকে চিনি, সে আসলে দ্রুত জেমি সুস্থ হয়ে যাবে, তবে আমার একটা কন্ডিশন আছে, তুমি যদি আমাকে বিয়ে করো তবে আমি ডক্টর এলনকে এখানে ডেকে পাঠাবো, আর জেমি তখন সুস্থ হয়ে যাবে। এখন ভেবে দেখো তুমি কি করবে। একথা শুনে নেলসন রাজি হয়ে যায় আর ক্যাথিকে বলে যাও ডক্টর এলনকে তুমি ডেকে নিয়ে এসো, আমি তোমাকে বিয়ে করব, যদি তুমি সত্যি এটা করতে পারো তোমার জন্য আলাদা করে পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। কারণ নেলসন তো জানে ডক্টর এলন আসলে কে। এদিকে রিতা তার ছেলের ট্রিটমেন্ট এতক্ষণ শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর ক্যাথি একজনকে ডক্টর এলন সাজিয়ে নিয়ে নেলসনের সামনে হাজির করে, আর তখন রিতা এসে ক্যাথিকে কষে একটা থাপ্পড় মারে, কারণ জেমি সকালে সুস্থ ছিল, হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়েছে। মূলত ক্যাথি ইচ্ছে করেই জেমিকে পয়জন দিয়েছিল তাকে অসুস্থ করার জন্য, আর তাকে ব্যবহার করে সে যাতে তার স্বার্থটা হাসিল করতে পারে শুধুমাত্র সেজন্য। আর সে পুরোই নাটক সাজিয়েছে শুধুমাত্র নেলসনকে বিয়ে করার জন্য, অর্থাৎ শুধুমাত্র নেলসনকে বিয়ে করার জন্য সে যতটুকু নিচে নামা যায় সেটাই করবে। সেই সাথে রিতা তাকে এটাও বলে আমি হচ্ছে আসল ডক্টর এলন। সেই সাথে ক্যাথির সব ভণ্ড তখনই ফাঁস হয়ে যায়। ছোট্ট একটা মাসুম বাচ্চাকে এভাবে অসুস্থ করার জন্য নেলসন ক্যাথিকে পুলিশের কাছে তুলে দেয়, আর সে প্রচণ্ডভাবে রেগে যায়। এর 5 বছর পর দেখা যায় জেমি এখন অনেক বড় হয়েছে, আর সেও তার মার মতো খুব ট্যালেন্টেড হয়েছে। কম্পিউটারের যে কোনো প্রবলেম সে মাত্র 5 মিনিটে সলভ করে ফেলতে পারে। সেই সাথে রিতাদের একটা মেয়েও হয়েছে, আর তারা এখন খুবই সুখী একটা পরিবার। নেলসন তার ছেলে মেয়ের জিনিয়াস হওয়ায় সকলের কাছে খুব সম্মান পাওয়ায় সম্পূর্ণ ক্রেডিট রিতাকেই দেয়, আর এভাবেই তাদের সুন্দর সময়টা কাটতে থাকে। আর এখানেই আজকের এই গল্পটার হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো আজকের ড্রামাটার এক্সপ্লেনেশন? নিশ্চয়ই অসাধারণ লেগেছে। পরবর্তীতে কি ধরনের ড্রামা দেখতে চান জানিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে। চেষ্টা করব আপনাদের পছন্দের ড্রামা নিয়ে হাজির হতে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।